আপনাদের করে শোনাচ্ছিলাম নাইজেল ওরবাটনের বিখ্যাত বই আ লিটল হিস্ট্রি অফ ফিলসফি। বইটির আজ 10ম পর্ব, অধ্যায় 28, বেড়ে ওঠার জন্য পরিসর, জন স্টুয়ার্ট মিল। কল্পনা করুন, শৈশবে আপনাকে অন্য সব শিশু থেকে আলাদা করে রাখা হয়েছে। সবার সাথে খেলার পরিবর্তে কোনো গৃহশিক্ষকের কাছে আপনি গ্রিক আর বীজগণিত শিখছেন, অথবা খুবই বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির সাথে কথোপকথনে ব্যস্ত আপনি। সেক্ষেত্রে কেমনভাবে বেড়ে উঠতে পারেন আপনি? মোটামুটি এমনটাই ঘটেছিল জন স্টুয়ার্ট মিলের সাথে। জন্ম 1806 সালে, মৃত্যু 1873। তিনি মূলত ছিলেন শিক্ষা সংক্রান্ত একটি গবেষণা। তার বাবা জেমস মিল দার্শনিক জেরেমি বেন্থামের একজন বন্ধু। জন লকের সেই দৃষ্টিভঙ্গিটি নিজেও ধারণ করতেন। একটা শিশুর মন হচ্ছে শূন্য, খালি স্লেটের মতো। জেমস মিল বিশ্বাস করতেন, যদি আপনি সঠিকভাবে কোনো শিশুকে বড় করতে পারেন, একজন প্রতিভাবান মানুষ হিসাবে সেই শিশুটির বেড়ে ওঠার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। সুতরাং জেমস মিল তার ছেলে জনকে ঘরে রেখেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। নিশ্চিত করেন তার ছেলে যেন সমবয়সী অন্য শিশুদের সাথে খেলাধুলা করে কোনো সময় নষ্ট বা খারাপ কোনো অভ্যাস রপ্ত না করে। তবে এটা শুধুমাত্র তাকে জোর করে কিছু শেখানো বা মুখস্থ করানো বা তেমন কোনো কিছু ছিল না। জেমস তাকে সক্রেটিসের মতো পাল্টা প্রশ্ন করার পদ্ধতি ব্যবহার করতে শিখিয়েছিলেন। তার ছেলেকে উৎসাহ দিয়েছিলেন, কোনো ধারণা গিলে খাবার চেয়ে বরং যা শিখছে তা যেন সে ভালো করে যাচাই করে দেখে। বিস্ময়কর ফলাফল যা হয়েছিল তা হলো, মাত্র 3 বছর বয়সেই জন স্টুয়ার্ট মিল প্রাচীন গ্রিক পড়তে শুরু করেছিলেন। 6 বছর বয়সে তিনি রোমের একটি ইতিহাস লিখেছিলেন। 7 বছর বয়সে তিনি প্লেটোর ডায়ালগ বুঝতে পারতেন এর মূল ভাষায়। 8 বছর বয়সে তিনি ল্যাটিন শিখতে শুরু করেন। 12 বছর বয়সে ইতিহাস, অর্থনীতি এবং রাজনীতি সম্বন্ধে তার বেশ স্পষ্ট ধারণা গড়ে উঠেছিল এবং বেশ জটিল গাণিতিক সমস্যা তিনি সমাধান করতে পারতেন, এবং বিজ্ঞানের প্রতি তার তীব্র আর বুদ্ধিদীপ্ত একটা আগ্রহ ছিল। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান। তার বয়স যখন 20-এর দশকে, তার সময় তিনি অন্যতম মেধাবী চিন্তাবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, যদিও কখনোই সত্যিকারভাবে তার অদ্ভুত শৈশবের মানসিক চাপটি তিনি এড়াতে পারেননি। তার নিঃসঙ্গতা আর জীবনের অন্য সব সম্পর্কের সাথে বিচ্ছিন্নতা হয়তো সেটারই সাক্ষ্য বহন করে। তবে যাই হোক, তিনি এক ধরনের প্রতিভায় রূপান্তরিত হয়েছিলেন। সুতরাং বলা যেতে পারে তার বাবার পরীক্ষা কাজ করেছিল। তিনি সব অবিচারের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন সূচনা পর্বের একজন নারীবাদী। জন্ম নিয়ন্ত্রণের সপক্ষে প্রচারণার জন্য তাকে গ্রেফতার হতে হয়েছিল। তিনি ছিলেন রাজনীতিবিদ, সাংবাদিক এবং মহান এক দার্শনিকও। হয়তো 19বিংশ শতাব্দীর অন্যতম সেরা দার্শনিক ছিলেন তিনি। তিনি প্রতিপালিত হয়েছিলেন ইউটিলিটারিয়ান বা উপযোগবাদের মতাদর্শে, এবং তার উপর জেরেমি বেন্থামের প্রভাব ছিল অনেক বেশি। মিল প্রতি গ্রীষ্মকালই সারের গ্রামে বেন্থামের বাসাতেই কাটাতেন। কিন্তু যদিও মিল বেন্থামের সাথে একমত হয়েছিলেন যে সঠিক কাজ হচ্ছে সবসময় সেটা যা সবচেয়ে বেশি সুখের কারণ হয়, কিন্তু তিনি তার শিক্ষকের সুখের ব্যাখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেছিলেন। বেন্থামের সংজ্ঞাটিকে তার কাছে মনে হয়েছিল স্থূল। সুতরাং তরুণ মিল বেন্থামের তত্ত্বটিকে নিজের একটি সংস্করণ প্রস্তাব করেছিলেন। উচ্চমানের ও নিম্নমানের সুখের মধ্যে পার্থক্য করেছিল তার তত্ত্বটি। যদি বাছাই করার সুযোগ দেয়া হয়, তাহলে কর্দমাক্ত খোয়ারে গড়াগড়ি করে খাওয়া চিবানো পরিতুষ্ট শূকর হবার চেয়ে কাছে কি একজন দুঃখী বিষণ্ণ মানুষ হওয়া উত্তম হবে? মিল ভাবতেন, খুব স্পষ্ট কারণে সুখী শূকর হবার চেয়ে আমরা বরং একজন দুঃখী মানুষ হতে চাইব। কিন্তু সেটা স্পষ্টতই বেন্থামের প্রস্তাবনা বিরোধী। বেন্থাম, যদি আপনি মনে করতে পারতেন, বলেছিলেন, যা গুরুত্বপূর্ণ তা হলো সুখপূর্ণ অভিজ্ঞতা। কিভাবে সেটা সৃষ্টি হলো সেটা ভাবার কোনো দরকার নেই। মিল একমত ছিলেন না। তিনি ভাবতেন আপনি ভিন্ন ভিন্ন ধরনের সুখ পেতে পারেন এবং তাদের কোনো কোনোটি অন্যগুলোর চেয়ে অনেক ভালো।
আর এত বেশি ভালো যে নিম্নমানের কোনো পরিমাণ সুখই উচ্চমানের সুখের ক্ষুদ্রতম পরিমাণের কখনোই সমতুল্য হতে পারবে না। নিম্নমানের সুখগুলো, যেমন প্রাণীদের মধ্যে যে সুখের অভিজ্ঞতাগুলো আমরা দেখি, সেগুলো কখনোই উচ্চতর বুদ্ধিবৃত্তিক সুখগুলো, যেমন বই পড়ার কিংবা সঙ্গীত শোনার সুখগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে না। মিল আরও যোগ করেছিলেন, কোনো সন্তুষ্ট নির্বোধ হবার চেয়ে অসন্তুষ্ট সক্রেটিস হওয়া উত্তম। তার কারণ দার্শনিক সক্রেটিস তার চিন্তা থেকে এত বেশি সূক্ষ্ম সুখ সংগ্রহ করতেন, কোনোদিনও কোনো নির্বোধ বা অনুভব করার সুযোগ পাবে না সেটা। মিলকে কেন বিশ্বাস করব? তার উত্তর ছিল, যে কোনো মানুষ যারা উচ্চ ও নিম্ন উভয় ধরনের সুখই অনুভব করে, তারা উচ্চমানের সুখকে শ্রেয়তর মনে করে। সুকর পড়তে পারে না কিংবা সঙ্গীতও শুনতে পারে না, সুতরাং এই বিষয়ে তার কোনো মতামত আমাদের আলোচনায় পড়বে না। যদি কোনো সুকর পড়তে পারত, তাহলে সে পড়াটাই শ্রেয়তর মনে করত কাদায় গড়াগড়ি করাচ্ছে। মিল এমনটাই ভাবতেন, কিন্তু কিছু মানুষ বিষয়টি উল্লেখ করেছিলেন যে মিল ধরে নিয়েছেন সবাই কাদায় গড়াগড়ি করাচ্ছে পড়তে আনন্দ পাবেন। আরও জটিলতা হচ্ছে, যখনই মিল সুখের নানা গুণাবলী, যেমন উচ্চমান এবং নিম্নমান এবং তাদের পরিমাণ নিয়ে আলোচনা করেছেন, বিষয়টা আরও কঠিন হয়ে গেছে কারো পক্ষে সিদ্ধান্ত নেবার জন্যে। কিভাবে আপনি হিসাব নিকাশ করবেন কোনটি চাইছেন? বেনথামের দৃষ্টিভঙ্গির একটা ভালো গুণ ছিল এর সরলতা। সব আনন্দ আর কষ্টকে যেখানে মাপা হয়েছে একই বিনিময় মূল্য দিয়ে। মিল কোনো উপায় রাখেননি যার মাধ্যমে উচ্চ আর নিম্নমানের সুখের মূল্যের মধ্যে বিনিময় হারটি আমরা বের করতে পারি। মিল তার উপযোগবাদী চিন্তা করেছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনি ভাবতেন যে মানুষ খানিকটা গাছের মতো। আপনি যদি বেড়ে ওঠার জন্য গাছকে যথেষ্ট পরিমাণ জায়গা না দেন, এটা দুর্বল ও বাঁকা হয়েই বেড়ে উঠবে। কিন্তু সঠিক জায়গা পেলে এটা এর পুরো সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক বড়, ঋজু আর শাখা প্রশাখা বিস্তার করে বেড়ে উঠবে। একইভাবে সঠিক পরিস্থিতিতে মানুষও ভালো করে, এবং সেই মানুষটির জন্যেই ফলাফল শুধু ভালো হয় না, কল্যাণ হয় সমগ্র সমাজেরও। এটা সুখকে যতটা সম্ভব ততটা বৃদ্ধি করে। 1859 সালে তিনি একটা সংক্ষিপ্ত অনুপ্রেরণাদায়ক বই লেখেন তার দৃষ্টিভঙ্গির সমর্থনে। যদি আমরা প্রতিটি মানুষকে যথেষ্ট পরিমাণ সুযোগ ও পরিসর দিতে পারি যা তারা প্রয়োজনীয় মনে করে, সেটা হবে সমাজ সংগঠকের জন্য সবচেয়ে উত্তম উপায়। সেই বইটার নাম অন লিবার্টি, এবং বইটি এখনও ব্যাপকভাবেই পড়া হয়। প্যাটার্নালিজম, ল্যাটিন প্যাটের বা পিতা। প্যাটার্নালিজম হচ্ছে কাউকে তার নিজের মঙ্গলের কিছু করার জন্য বাধ্য করা। যদিও এটা একইভাবে ম্যাটার্নালিজম হতে পারে, ল্যাটিন ম্যাটের যার অর্থ মা। যদি শৈশবে আপনাকে জোর করে সবজি খাওয়ানো হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই ধারণাটি আসলে কি। আপনি সবুজ সবজি খেলে অন্য কারো লাভ নেই, কিন্তু তারপরও আপনার মা বাবা সেটা আপনাকে দিয়ে জোর করে করানোর চেষ্টা করেন, কারণ সেটা আপনার জন্য মঙ্গলজনক। মিল ভাবতেন প্যাটার্নালিজম ঠিক আছে যখন সেটা নির্দেশিত শিশুদের প্রতি। শিশুদের দরকার আছে সুরক্ষিত করে রাখার, তাদের নিজেদের কাছ থেকে ও তাদের আচরণকে নানাভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। কিন্তু সভ্য সমাজে প্রাপ্তবয়স্কদের প্রতি প্যাটার্নালিজম অগ্রহণযোগ্য। একটিমাত্র ক্ষেত্রে তা যথার্থ হতে পারে যখন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাজ দ্বারা অন্য কারো ক্ষতি হবার ঝুঁকি থাকে, অথবা তাদের খুব গুরুতর মানসিক সমস্যা থাকে। মিলের বার্তাটা ছিল খুব সাধারণ, যা পরিচিত হার্ম প্রিন্সিপাল হিসাবে। প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাধীনভাবে বাঁচার অধিকার থাকা উচিত। তার যেমন ইচ্ছা, যতক্ষণ না তার সেইভাবে বাঁচার প্রক্রিয়ায় অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিক্টোরিয়ার ইংল্যান্ডে এটা বেশ বৈপ্লবিক একটা ধারণা, যখন বহু মানুষই ভাবতেন যে সরকারের দায়িত্বের একটি অংশ হচ্ছে মানুষের ওপর ভালো নৈতিক মূল্যবোধ আরোপ করা। মিল তা মনে করতেন না। তিনি ভাবতেন যে অপেক্ষাকৃত বড় মাত্রার সুখ আসবে যদি মানুষকে তার আচরণের ক্ষেত্রে আমরা বেশি স্বাধীনতা দেই, এবং মানুষ কি করবে সেটা সরকারই তার নির্দেশনা দেবে। শুধুমাত্র এই বিষয়টি মিলকে চিন্তিত করেনি। তিনি ঘৃণা করতেন আরেকটি বিষয়, যাকে তিনি বলতেন টাইরেনি অফ দ্য মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের নিপীড়ন। যেভাবে সামাজিক চাপগুলো কাজ করে বহু মানুষের উপর, তারা যা হতে চায় বা করতে চায় সেই সব ক্ষেত্রগুলোই প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে। অন্যরা হয়তো ভাবছেন তারা জানেন কোনটা আপনাকে সুখী করবে,
কিন্তু তারা সাধারণত ভুল করেন। আপনি অনেক ভালো জানেন তাদের চেয়ে আপনি আপনার জীবন নিয়ে আসলেই কি করতে চান। এবং এমনকি যদি আপনি সেটা নাও জানেন, মিল যুক্তি দেন, প্রত্যেকটি মানুষকে একইভাবে জীবন কাটাতে বাধ্য না করে বরং আমাদের সবাইকে নিজের মতো করে ভুল করার সুযোগ দেওয়া উচিত। উপযোগবাদের ধারণার সাথে এটা মানানসই, কারণ তিনি বিশ্বাস করতেন ব্যক্তি স্বাধীনতা খর্ব করার চেয়ে বরং বৃদ্ধি করলে এটা সামগ্রিক সুখের পরিমাণ বৃদ্ধি করবে। মিল মনে করতেন বাকি সবার চেয়ে বিশেষ করে প্রতিভাবানদের, তিনি নিজেও তাদের একজন ছিলেন, বিকশিত হবার জন্য প্রয়োজন আরও বেশি স্বাধীনতা। তারা কদাচিৎ সমাজের ধরাবাঁধা নিয়মের আওতায় পড়েন বা কিভাবে তাদের আচরণ করা উচিত সে বিষয়ে সমাজের প্রত্যাশার সাথে প্রায়ই তাদের আচরণ সঙ্গতিপূর্ণ নয় এবং প্রায়ই তাদের মনে হতে পারে খ্যাপাটে। যদি আপনি তাদের বিকশিত হবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে আমরা সবাই সুফল পেতে ব্যর্থ হব, কারণ তারা সেই পরিস্থিতিতে তাদের সম্ভাবনা অনুযায়ী সমাজের কোনো অবদান রাখতে পারবে না। সুতরাং যদি আপনি সবচেয়ে বেশি পরিমাণ সুখ অর্জন করতে চান, মানুষকে তাদের নিজেদের মতো জীবন কাটাতে দিন, কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়াই, যদি না অবশ্যই তাদের কাজের মাধ্যমে অন্য কারো ক্ষতি হবার ঝুঁকি থাকে। যদি আপনি মনে করেন যে তারা যা করছে তা আপত্তিকর, সেটা কিন্তু কোনো ভালো কারণ না তাদের সেভাবে জীবন কাটাতে বাধা দেবার জন্য। মিল খুব স্পষ্ট ছিলেন এ বিষয়ে। কারো ক্ষতি করা আর কারো মনে আপত্তির অনুভূতি সৃষ্টি করা খুবই ভিন্ন ব্যাপার। দুটো বিষয়কে কখনোই এক করে দেখা উচিত না। মিলের এই অবস্থানের বেশ কিছু অস্বস্তিকর পরিণতি আছে। একটা মানুষকে কল্পনা করুন, যার কোনো পরিবার নেই, যে সিদ্ধান্ত নিয়েছে প্রতি রাতে সে 2 বোতল ভদকা পান করবে। খুব সহজে যে কারোর জন্য বোঝা যে লোকটি মদ্যপান করে তার জীবনের ইতি টানতে চাইছে। এখানে আইনের কি উচিত হবে হস্তক্ষেপ করে তাকে থামানো? মিল মনে করতেন না, যদি না অন্য কারোর জন্য লোকটির কাজ ঝুঁকিপূর্ণ প্রমাণিত হয়। আপনি তাকে বোঝাতে পারেন, বলতে পারেন সে তার জীবন নষ্ট করছে, কিন্তু কারোরই উচিত হবে না তার জীবনযাত্রা বদলাতে তার উপর জোর খাটানোর প্রচেষ্টা করা। সরকারের উচিত হবে না তাকে মদ্যপান করে মারা যাওয়া থেকে ঠেকাতে। এটা তার স্বাধীন ইচ্ছা। কিন্তু এটা তার স্বাধীন ইচ্ছা হবে না যদি তার ওপর কোনো শিশুর প্রতিপালনের দায়িত্ব থাকে। কিন্তু যেহেতু তার ওপর কেউ নির্ভর করে নেই, সে তার ইচ্ছামতো যা কিছু করতে পারে। কিভাবে কেউ বাঁচবে সেই স্বাধীনতা ছাড়াও মিলের মতে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সবার জন্য তাদের পছন্দমতো চিন্তা আর কথা বলার স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা। সমাজের জন্য সব বিষয়ে উন্মুক্ত আলোচনা খুবই কার্যকরী একটা বিষয় বলে তিনি মনে করতেন, কারণ এটা মানুষদের কঠোরভাবে চিন্তা করতে বাধ্য করে কি তারা বিশ্বাস করে। যদি ভিন্নমত পোষণকারী কেউ আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ না করে, তাহলে সম্ভাবনা আছে সেই সব ধারণাগুলো মৃত মতবাদ বা সংস্কার হিসেবে ধারণ করার, যাকে আপনি আসলেই সুরক্ষা করতে পারবেন না। তিনি বাকস্বাধীনতার পক্ষে কথা বলেছেন সেই পর্যায়ে অবধি যতক্ষণ কিনা এটা হিংস্রতার জন্ম দেয়। একজন সাংবাদিক, তিনি বিশ্বাস করতেন অবশ্যই স্বাধীন হবে তার মুক্ত চিন্তা ও মতামত প্রকাশে। কোনো সম্পাদকীয়তে যেমন তিনি বলতে পারেন, শস্য মজুতদার ব্যবসায়ীরা গরিবদের অভুক্ত থাকার কারণ, কিন্তু যদি তিনি হাতে প্ল্যাকার্ড ও উত্তেজিত জনতা নিয়ে কোনো শস্য ব্যবসায়ীর বাড়ির সামনে জমায়েত হন, তাহলে তিনি হিংস্রতা উস্কে দিচ্ছেন, যা মিলের হার্ম প্রিন্সিপাল বিরোধী। মিলের সাথে অনেকেই একমত হননি। কেউ ভেবেছেন স্বাধীনতার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি মূলত সেই ধারণাকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে এককভাবে কোনো মানুষ তার জীবন সম্বন্ধে কি ভাবে সেটাই শুধু গুরুত্বপূর্ণ, মানে অনেক বেশি ব্যক্তিতান্ত্রিক। অবশ্যই রুশোর স্বাধীনতার ধারণা থেকে এটা ব্যতিক্রম। অন্যরা মিলকে দেখছেন অতি সহনশীল একটি সমাজের দরজা উন্মুক্তকারী হিসাবে, যা চিরকালের জন্য সবার নৈতিকতাকে ধ্বংস করবে। তার সমসাময়িক জেমস ফিটজেরাল্ড স্টিফেন যুক্তি দিয়েছিলেন যে বেশিরভাগ মানুষকে বাধ্য করা দরকার একটা সংকীর্ণ পথে চালনা করার জন্যে। খুব বেশি স্বাধীনতা তাদের দেয়া যাবে না, কিভাবে তারা তাদের জীবন কাটাবে সে বিষয়ে খুব বেশি বাছাই করার স্বাধীনতা তাদের দেয়া যাবে না, কারণ কোনো নিয়ন্ত্রণ ছাড়া অনেকেই ভুল আর আত্মবিনাশী সিদ্ধান্ত নেবেন তাদের নিজেদের জন্য। একটা বিশেষ ক্ষেত্রে মিল বিশেষভাবে বৈপ্লবিক ধারণা পোষণ করতেন, সেটা হচ্ছে নারীবাদ। তিনি হচ্ছেন সূচনা পর্বের একজন নারীর অধিকার আদায় সংগ্রামের কর্মী। 19বিংশ শতকের ইংল্যান্ডে
বিবাহিত রমণীদের কোনো অধিকার ছিল না সম্পত্তির মালিক হবার, এবং তাদের স্বামীদের নির্যাতন থেকে মুক্তি পাবার জন্য কোনো আইনি আশ্রয়ও ছিল না। 1859 খ্রিস্টাব্দে মিল তার দ্য সাবজেকশন অফ উমেনে যুক্তি দেন, দুটি লিঙ্গকে সমান মর্যাদায় সমাজে ও আইনে চোখে দেখা উচিত। তার সময় অনেকেই দাবি করেছেন নারীরা পুরুষদের তুলনায় প্রাকৃতিকভাবেই নিম্ন পর্যায়ের। তিনি যুক্তি দিয়েছিলেন কিভাবে এই মানুষগুলো তাদের সেই সিদ্ধান্তে এসেছেন যখন তাদেরকে তাদের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করে বিকশিত হবার সুযোগই দেয়া হচ্ছে না। তাদেরকে উচ্চতর শিক্ষা এবং বহু পেশা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সর্বোপরি তিনি দুটি লিঙ্গের মধ্যে আরও বেশি সাম্য চেয়েছিলেন। বিয়ে হওয়া উচিত সমমানের দুজনের মধ্যে বন্ধুত্ব। তিনি প্রস্তাব করেছিলেন বিধবা হ্যারিয়েট টেলরের সাথে তার নিজের বৈবাহিক জীবন তেমনই ছিল, যদিও তারা সেই সম্পর্কে প্রবেশ করেছিলেন অনেক বেশি বয়সে। তারা দুজনেই অনেক সুখী হয়েছিলেন। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এমনকি হয়তো প্রেমও ছিল তাদের, যখন হ্যারিয়েটের প্রথম স্বামী জীবিত ছিলেন। 1851 অবধি মিলকে অপেক্ষা করতে হয়েছে হ্যারিয়েটের দ্বিতীয় স্বামী হবার জন্য। তিনি মিলকে সাহায্য করেছিলেন অন লিবার্টি আর দ্য সাবজেকশন অফ ওমেন দুটি বই লেখার জন্যে। তবে দুর্ভাগ্যজনকভাবে বই দুটি প্রকাশের আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। 1859 সালে তার বিখ্যাত অন লিবার্টি প্রকাশিত হয়। সেই বছর আরও একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছিল, সেটা ছিল চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস। অধ্যায় 29, অবুদ্ধিমত্তাপূর্ণ ডিজাইন। চার্লস ডারউইন। আপনি কি আপনার দাদা নাকি দাদির দিক থেকে বানরদের আত্মীয়? 1860 খ্রিস্টাব্দে অক্সফোর্ডের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে অনুষ্ঠিত টমাস হেনরি হাক্সলির সাথে বিখ্যাত বিতর্কে এটাই ছিল বিশপ স্যামুয়েল উইলবারফোর্সের দৃষ্টতাপূর্ণ প্রশ্ন। হাক্সলি বিতর্কে চার্লস ডারউইনের, যা জন্ম 1809 সালে, মৃত্যু 1882 সালে, ডারউইনের দৃষ্টিভঙ্গিকে সমর্থনে তার প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। উইলবারফোর্সের প্রশ্নটির উদ্দেশ্য একই সাথে অপমান ও ঠাট্টার, কিন্তু এর ফলাফল উল্টো হয়েছিল। হাক্সলি মনে মনে বলেছিলেন, ধন্যবাদ ঈশ্বর, এভাবে আমার হাতে পরিস্থিতি তুলে দেবার জন্য। এবং তিনি উত্তর দিয়েছিলেন, তিনি বরং নরবানরদেরই আত্মীয় হওয়া শ্রেয়তর মনে করেন সেই সব মানুষদের আত্মীয় হবার চেয়ে যারা কিনা বৈজ্ঞানিক ধারণাগুলো নিয়ে ঠাট্টা করে বিতর্ক এড়ানোর চেষ্টা করে। তিনি হয়তো এমনভাবে ব্যাখ্যা দিতে পারতেন যে তিনি দুই দিক থেকেই বানর জাতীয় পূর্বসূরি থেকে বিবর্তিত হয়েছেন, তবে খুব সাম্প্রতিক কোনো সময়ে না, বরং বেশ দূর অতীতের কোনো এক সময়। আর সেটাই ডারউইন দাবি করেছিলেন তার অসাধারণ ধারণাটিতে। আমাদের প্রত্যেকের পারিবারিক বৃক্ষে তারা আছে। এই দৃষ্টিভঙ্গিটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল ঠিক সেই মুহূর্ত থেকে যখন 1859 খ্রিস্টাব্দে তার অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশিত হয়েছিল। এরপর আসলেই কখনোই ভাবা সম্ভব ছিল না যে বাকি জীবজগৎ থেকে মানুষ পুরোপুরি আলাদা। মানুষ আর তার বিশেষ অবস্থান দাবি করতে পারেনি, তারাও প্রকৃতির অংশ আর যে কোনো জীবের মতোই। আপনার কাছে হয়তো বিষয়টা বিস্ময়কর মনে হচ্ছে না ঠিকই, কিন্তু ডারউইনের সেই সময় ভিক্টোরীয় যুগে বেশিরভাগ মানুষের কাছে বিষয়টা ছিল আসলেই বিস্ময়কর। আপনি হয়তো ভাবতে পারেন এইব বা নরবানরদের সাথে আমাদের আত্মীয়তা বোঝার জন্যে কোন একটা শিম্পাঞ্জি বা গরিলার সাথে খানিকটা সময় কাটানো, অথবা হয়তো আয়নায় মনোযোগ দিয়ে তাকানোই যথেষ্ট হতে পারে। কিন্তু ডারউইনের সেই দিনগুলোই সবাই কম বেশি মনে করতেন যে অন্য যে কোনো প্রাণী থেকে মানুষ খুবই ভিন্ন, এবং আমরা যে অন্য কোনো প্রাণীর সাথে সাধারণ পূর্বসূরি ভাগ করতে পারি সেটা অকল্পনীয় এবং রীতিমতো হাস্যকর একটা প্রস্তাবনা ছিল। বহু মানুষই ভেবেছিলেন যে ডারউইনের এই ধারণাটি পুরোপুরি পাগলামি, নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। বাইবেলের বুক অফ জেনেসিসে বর্ণিত ব্যস্ত 6 দিনে ঈশ্বরের সব জীব সৃষ্টি করার কাহিনীটি একমাত্র সত্যি কাহিনী দাবি করে কিছু খ্রিস্ট ধর্মাবলম্বী এখনও তাদের বিশ্বাস অপরিবর্তিত রেখেছেন। ঈশ্বরই এই পৃথিবী ও এই পৃথিবীর মধ্যে সবকিছুকে পরিকল্পনা করেছেন, সৃষ্টি করেছেন তাদের যথাযথ জায়গায় চিরকালের জন্য। এই ধর্মবিশ্বাসীরা বিশ্বাস করতেন প্রতিটি প্রাণী আর উদ্ভিদ সৃষ্টি সেই শুরু থেকেই অপরিবর্তিত আছে। এখনও কিছু মানুষ বিশ্বাস করতে অস্বীকার করেন যে আমরা আমাদের এই বর্তমান অবস্থানে এসেছি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। ডারউইন ছিলেন জীববিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদ, দার্শনিক ছিলেন না তিনি।
সুতরাং আপনি হয়তো ভাবছেন কেন এই বইয়ে তাকে নিয়ে একটি অধ্যায় লেখা হলো। এর কারণ হচ্ছে তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের ধারণাটি ও এর সব আধুনিক সংস্করণগুলো গভীরভাবে দার্শনিকদের প্রভাবিত করেছে, যেমন করেছে বিজ্ঞানীদের, বিশেষ করে যখন তারা মানবতার কথা ভেবেছেন। সর্বকালের সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিক ধারণা এটাই। আধুনিক দার্শনিক ড্যানিয়েল ডেনেট বলেছেন, এককভাবে এটা শ্রেষ্ঠতম একটি ধারণা যা কেউ ভাবতে পারেন। এই ধারণাই ব্যাখ্যা করে কিভাবে মানুষ এবং তাদের আশপাশের সব জীবের উদ্ভব হয়েছে এবং কিভাবে তারা এখনও পরিবর্তনশীল। এই বৈজ্ঞানিক ধারণাটির একটি ফলাফল হচ্ছে আগের চেয়ে অনেক বিশ্বাস করা সহজতর হয়েছে যে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। প্রাণীবিজ্ঞানী রিচার্ড ডকিন্স লিখেছিলেন, 1859-এর আগে কোনো সময় আমি নিরীশ্বরবাদী হবার কথা কল্পনা করতে পারি না, যখন ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয়েছিল। 1859-এর আগে অবশ্যই নিরীশ্বরবাদীরা ছিলেন, ডেভিড হিউম সম্ভবত একজন। কিন্তু এরপরে আমরা অনেককেই দেখি। বিবর্তন সত্যি, এটা বিশ্বাস করার জন্য আপনাকে অবশ্যই নিরীশ্বরবাদী হতে হবে এমন কোনো কথা নেই। বহু ধর্মবিশ্বাসী আছেন যারা ডারউইনবাদীও, কিন্তু তারা ডারউইনবাদী হতে পারবেন না এমন কিছু বিশ্বাস করে যে ঈশ্বর ঠিক বর্তমান রূপে সব প্রজাতিকে সৃষ্টি করেছেন। তার তারুণ্যে ডারউইন HMS বিগল জাহাজে চড়ে 5 বছরের সমুদ্রযাত্রায় দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তার জীবনের এটাই ছিল একমাত্র এবং সবচেয়ে শ্রেষ্ঠতম অভিযান, এমন কোনো অভিযান যে কারো জীবনেরই শ্রেষ্ঠতম অভিযান হবার কথা। তার আগের জীবন দেখলে আমরা দেখব তিনি খুব বেশি প্রতিশ্রুতিশীল ছাত্র ছিলেন না। কারো পক্ষে ভাবা সম্ভব ছিল না বা কেউ প্রত্যাশা করতে পারেনি যে এই মানুষটি মানব চিন্তায় এমন একটি অসাধারণ অবদান রেখে যাবেন। স্কুলেও তার প্রতিভার কোনো চিহ্ন লক্ষ্য করেনি কেউ। তার বাবাও সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এই ছেলেটি কিছুই করতে পারে না। ইঁদুর শিকার করার পেছনে যে এত সময় ব্যয় করে সে পরিবারের কলঙ্ক। প্রথমে তিনি এডিনবরায় তার ভাইয়ের মতোই ডাক্তারি পড়তে শুরু করেছিলেন, কিন্তু সেটা তার পোষায়নি। এরপর আমরা কেমব্রিজে তাকে ডিভিনিটি পড়তে দেখি, ভাইকার বা ধর্মযাজক হবার লক্ষ্যে। তার অবসর সময় তিনি ছিলেন অতি উৎসাহী প্রকৃতিবিদ, নানা ধরনের কীটপতঙ্গ আর উদ্ভিদ সংগ্রহ করতেন। কিন্তু তেমন কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত ছিল না এই মানুষটি ইতিহাসের অন্যতম সেরা একজন জীববিজ্ঞানী হিসাবে পরিচিতি পাবেন। অনেকভাবেই তাকে মনে হতো তিনি আসলেই জানেন না কি করতে চাইছেন জীবনে। কিন্তু বিগল জাহাজে এই পৃথিবী ভ্রমণ তাকে আমূলে বদলে দিয়েছিল। এই অভিযানটি ছিল বৈজ্ঞানিক অভিযান। মূলত জাহাজটি যেসব দেশে যাবে সেখানকার উপকূল সীমারেখার মানচিত্র তৈরি করাই উদ্দেশ্য ছিল এর। উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও ডারউইন সেই অভিযানে যোগ দেন উদ্ভিদবিদ হিসাবে। কিন্তু তার নোটবুকে পাথর, জীবাশ্ম এবং নানা জীবের বিস্তারিত বিবরণ লিখেছিলেন। যেখানে অভিযান তাকে নিয়ে গিয়েছিল সেখানেই। ছোট বিগল জাহাজটি খুব দ্রুত তার সংগ্রহ করা নমুনা দিয়ে পূর্ণ হয়ে উঠেছিল। সৌভাগ্যক্রমে তিনি তার সব নমুনাগুলো ইংল্যান্ডে ফেরত পাঠাতে পেরেছিলেন, যেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে সংরক্ষিত হয়েছিল। গালাপাগোস দ্বীপপুঞ্জে তার যাত্রাবিরতি ডারউইনের সেই সমুদ্র অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রমাণিত হয়েছিল পরবর্তীতে। এই আগ্নেয় দ্বীপগুলোর অবস্থান দক্ষিণ আমেরিকা উপকূল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। বিগল গালাপাগোসে পৌঁছেছিল 1835 খ্রিস্টাব্দে। সেখানে বহু বিস্ময়কর প্রাণী ছিল পরীক্ষা করার জন্য, যেমন জায়ান্ট টর্টয়েস, সামুদ্রিক ইগুয়ানা। যদিও তার কাছে বিষয়টা তখনও স্পষ্ট হয়নি, ডারউইনের বিবর্তনের ধারণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাদামাটা দেখতে ফিঞ্চ পাখিগুলো। বেশ কিছু পাখি তিনি সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন গবেষণা করার জন্যে। নিবিড় পরীক্ষার পরে প্রমাণিত হয় সেখানে আসলে 13টি স্বতন্ত্র প্রজাতি আছে। তাদের মধ্যে পার্থক্য মূলত তাদের ঠোঁটে। ইংল্যান্ডে ফেরার পর ডারউইন তার যাজক হবার ইচ্ছা চিরতরে পরিত্যাগ করেন। যখন তিনি সমুদ্রে ছিলেন তার পাঠানো নানা নমুনা ইতিমধ্যে তাকে বিজ্ঞানীদের মহলে সুপরিচিত করে তুলেছিল। অপরিচিত সেই ছাত্রটি তখন বিজ্ঞানী মহলে সুপরিচিত। তিনি সার্বক্ষণিক প্রকৃতিবিদে রূপান্তরিত হয়েছিলেন এবং বহুদিন ধরেই কাজ করেছিলেন তার বিবর্তন তত্ত্বটিকে নিয়ে। এছাড়াও তিনি বিশ্বসেরা গবেষক ছিলেন বার্নাকল বিষয়ে। বার্নাকলরা হচ্ছে ছোট লিম্পেটের মতো দেখতে ছোট প্রাণী, যারা পাথর কিংবা জাহাজের গায়ে আটকে থাকে। ইংল্যান্ডে ফেরার পর ডারউইন যতই ভাবছিলেন ততই তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে
প্রজাতিরা বিবর্তিত হচ্ছে একটি প্রাকৃতিক প্রক্রিয়ায় এবং চিরকালের জন্য অপরিবর্তনীয় নয়, বরং সারাক্ষণই তারা পরিবর্তিত হচ্ছে। এবং অবশেষে তিনি প্রাণী ও উদ্ভিদের জন্য একটা প্রস্তাবনায় পৌঁছান। প্রাণী ও উদ্ভিদরা যারা তাদের পরিবেশের সাথে সুঅভিযোজিত, তাদের যথেষ্ট দীর্ঘ সময় বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাদের বৈশিষ্ট্যগুলো পরের প্রজন্মে হস্তান্তর করার জন্যে। দীর্ঘ সময় পরে এই বিষয়টি এমন উদ্ভিদ ও প্রাণীদের তৈরি করবে যাদের দেখলে মনে হবে যে পরিবেশে তাদের পাওয়া গেছে তাদের ঠিক সেই পরিবেশে বসবাস করার মতো করেই পরিকল্পনা করা হয়েছে। বিবর্তন কাজ করছে তার সবচেয়ে ভালো প্রমাণ দিয়েছিল গালাপাগোস দ্বীপপুঞ্জ। যেমন ইতিহাসের কোনো একটি পর্যায়ে তিনি ভেবেছিলেন ফিঞ্চরা মূল মহাদেশ থেকে এই দ্বীপে এসেছিল, হয়তো শক্তিশালী কোনো বাতাসে ভেসে এবং বহু হাজার প্রজন্মের ব্যবধানে। প্রতিটি দ্বীপে পাখিরা ধীরে ধীরে অভিযোজিত হয়েছে, যেখানে তাদের বসবাস সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে। একই প্রজাতির সব পাখি একই রকম নয়। সাধারণত অনেক বৈচিত্র্য বা প্রকরণ আছে, যেমন কোনো একটি সদস্যের ঠোঁট হয়তো অন্যদের চেয়ে খানিকটা বেশি সুচালো। যদি এই ধরনের ঠোঁট থাকাটা পাখিটিকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করে, তাহলে বেশ ভালো সম্ভাবনা থাকবে সে প্রজননও করবে। যেমন কোনো একটি পাখি সদস্য যার কিনা শক্তিশালী ঠোঁট আছে বীজ খাবার জন্যে, সে এমন কোনো দ্বীপে খুব ভালো করবে যেখানে অনেক বীজ আছে খাবার জন্য। কিন্তু সে সম্ভবত বেশি ভালো করতো না যদি এমন কোনো দ্বীপে সে থাকতো যেখানে খাদ্য মূলত বাদাম, যার শক্ত খোলস ভাঙতে হবে। যে পাখিটির সংগ্রাম করতে হবে খাদ্য অনুসন্ধানের জন্য, কারণ এর ঠোঁটের আকার খানিকটা ভিন্ন। তার জন্য কঠিন হবে সেখানে প্রজনন ও সন্তান তৈরির জন্য যথেষ্ট দীর্ঘ সময় বেঁচে থাকা। এটাই এক ধরনের ঠোঁট পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হবার বিষয়টি কম সম্ভাব্য করে তুলবে। সুতরাং বীজ সমৃদ্ধ দ্বীপে বীজ খাওয়ার উপযুক্ত ঠোঁট ক্রমেই প্রাধান্য বিস্তার করবে। বহু সময় অতিক্রান্ত হবার এটি নতুন প্রজাতির বিবর্তিত হবার কারণ হবে, যা সেই দ্বীপে প্রথম আসা মূল প্রজাতি থেকে ভিন্ন হবে। ভুল ধরনের ঠোঁট সহ পাখি প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হবে। কোনো একটি দ্বীপের ভিন্ন পরিস্থিতিতে খানিকটা ভিন্ন ধরনের ফিঞ্চ পাখি বিবর্তিত হবে। অনেক দীর্ঘ সময় পর পাখিদের ঠোঁট ক্রমশ সেই পরিবেশে খাপ খাওয়ার জন্যে আরও বেশি উপযুক্ত হয়ে উঠতে থাকবে। ভিন্ন ভিন্ন দ্বীপগুলোয় ভিন্ন পরিবেশ মানে যে পাখিরা সেখানে বাস করছে সেখানে তারা বসবাস করার জন্য সবচেয়ে উপযুক্ত। ডারউইনের আগে তার পিতামহ ইরাসমাস ডারউইন সহ অনেকেই প্রস্তাব করেছিলেন প্রাণী আর উদ্ভিদরা বিবর্তিত হয়েছে। চার্লস ডারউইনের সাথে যুক্ত করেছিলেন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অভিযোজনের তত্ত্বটি, যে প্রক্রিয়াটি সুঅভিযোজিত সুযোগ করে দেয় তাদের বৈশিষ্ট্য নতুন প্রজন্মের মধ্যে হাত বদল করার জন্যে প্রয়োজনীয় সময় অবধি বেঁচে থাকার জন্যে। এই টিকে থাকার সংগ্রাম সবকিছুই ব্যাখ্যা করে। এই সংগ্রাম শুধু ভিন্ন ভিন্ন প্রজাতির সদস্যের মধ্যেই নয়, একই প্রজাতির সদস্যরাও নিজেদের মধ্যে সংগ্রাম করে। পরবর্তী প্রজন্মে তাদের নিজেদের বৈশিষ্ট্য হস্তান্তরের প্রচেষ্টায় তারা প্রত্যেকেই দ্বন্দ্বরত। এ কারণেই জীবদের নানা বৈশিষ্ট্য আছে যা দেখলে যেন মনে হয় তাদের কোনো বুদ্ধিমান সত্তা পরিকল্পনা করে সৃষ্টি করেছেন। কিন্তু বিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা কোনো সচেতন বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয় না। কোনো সচেতন সত্তা বা ঈশ্বর এটা পরিচালনা করে না। এটা নৈর্ব্যক্তিক। এটা যন্ত্রের মতো যা কিনা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এটা অন্ধ সেই অর্থে এটি জানে না কোথায় এটা যাচ্ছে, চিন্তা করে না এটা কোনো প্রাণী বা উদ্ভিদদের সৃষ্টি করছে। এটি তাদের জন্য কোনো কিছুই বোধও করে না। আমরা যখন এর তৈরি করা জীবদের দেখি, খুব কঠিন সেই ভাবনা থেকে বিরত থাকা যে তাদেরকেও খুব বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করেছে। কিন্তু সেটা ভুল হবে ভাবা। ডারউইনের তত্ত্ব অনেক সহজতর আর যৌক্তিক প্রাকৃতিক ব্যাখ্যা দিয়েছে আমাদের। এটা ব্যাখ্যা করে কেন জীবরা এত বৈচিত্র্যময়, যেখানে ভিন্ন ভিন্ন প্রজাতি তারা যে পরিবেশে বাস করে তারা এর কোনো অংশের সাথে সুঅভিযোজিত। 1858 সালে ডারউইন তখনও তার আবিষ্কার প্রকাশ করার সিদ্ধান্ত নেননি। তিনি মূলত তার বইটি নিয়ে কাজ করেছিলেন। তিনি চেয়েছিলেন যতটা সম্ভব ত্রুটিমুক্ত করে সঠিকভাবে তিনি তার ধারণাটিকে প্রকাশ করবেন। কিন্তু আরেকজন প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস, জন্ম 1823 সালে, মৃত্যু 1913 সালে, তিনি মালয় দ্বীপপুঞ্জ থেকে তাকে চিঠি লিখেছিলেন বিবর্তনের একই ধরনের তত্ত্বের একটি রূপরেখা সহ। ঘটনাচক্রে এই চিঠিটি তার ধারণাগুলো নিয়ে ডারউইনকে প্রকাশ্যে আসার জন্য প্ররোচিত করেছিল। প্রথমে লন্ডনের লিনিয়াল সোসাইটিতে একটি যৌথ উপস্থাপনা এবং পরের বছর 1859 সালে
তার বই অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশের মাধ্যমে। ডারউইন চাননি তার দীর্ঘদিনের গবেষণা প্রকাশের আগেই ওয়ালেস কিছু প্রকাশ করুক। বইটি তাকে সাথে সাথে বিখ্যাত করে তুলেছিল। প্রকাশকের সম্পাদকরা মূল পাণ্ডুলিপি পরিবর্তন করতে বলেছিলেন ডারউইনকে। তিনি রাজি হননি। প্রকাশক জন মারেও ডারউইনের মূল পাণ্ডুলিপি অপরিবর্তিত রূপেই প্রকাশের উদ্যোগ নেন। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অন দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ শিরোনামে বইটি 1859 সালের 24 নভেম্বর লন্ডন থেকে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে অবশ্য বইটি পরিচিতি পায় এর শিরোনামের সংক্ষিপ্ত রূপ অন দ্য অরিজিন অফ স্পিসিস নামে। সে বছর লন্ডনের খানিকটা অস্বাভাবিক শীত বিজ্ঞানীদের জন্য উষ্ণ করে তুলেছিল এই বইটি। 15 শিলিং দামের এই বইটি প্রকাশের প্রথম 2 দিনেই 1250 কপির প্রত্যেকটি বিক্রি হয়ে গিয়েছিল। পরের মাসে দ্বিতীয় সংস্করণটির পুরো 3000 কপিও বিক্রি হয়েছিল। পরবর্তীতে বইটির আরও অনেক সংস্করণ প্রকাশিত হয়েছিল। বলা বাহুল্য, বইটি মূল প্রস্তাবনা তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। অবশ্য ডারউইন নিজেকে এই বিতর্ক থেকে দূরে রেখেছিলেন এবং তার গবেষণা আর লেখা চালিয়ে গিয়েছিলেন। পরবর্তী 6টি সংস্করণে ডারউইন তার বইটি পুনঃসম্পাদনা করেছিলেন। এরপর আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বই লেখেন ডারউইন। এর মধ্যে 1871 সালে দ্য ডিসেন্ট অফ ম্যান তার বিবর্তনের ধারণাকে আরও বিস্তৃত করে। কিছু মানুষ যারা এটা পড়েছিলেন তারা বিষয়টা বিশ্বাস করতে পারেননি। বিগলের ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়, যেমন তিনি নিজেও বিজ্ঞানী, আবহাওয়ার পূর্বাভাস দেবার একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি বাইবেলের সৃষ্টিতত্ত্বের কাহিনীর একনিষ্ঠ বিশ্বাসী ছিলেন। তিনি হতাশ হয়েছিলেন যে ধর্মীয় বিশ্বাসের অবমূল্যায়নে তিনিও কিছু ভূমিকা রেখেছিলেন বলে, এবং প্রকাশ্যেই বলেছেন এমনটা হবে জানলে তিনি কখনো ডারউইনকে তার জাহাজে জায়গা দিতেন না। অবশ্য ফিটজরয় মারা গেলে ডারউইন তার পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় সাহায্য অব্যাহত রেখেছিলেন। এমনকি আজও সৃষ্টিতত্ত্ববাদীরা যারা জেনেসিসের গল্প বিশ্বাস করেন এবং জীবনের উৎপত্তি সম্বন্ধে একটা আক্ষরিক ব্যাখ্যা হিসাবে, কিন্তু বিজ্ঞানীদের মধ্যে বিবর্তনের মূল প্রক্রিয়াটি কিভাবে চালিত হচ্ছে ডারউইনের সেই ব্যাখ্যাটি নিয়ে কেউ দ্বিমত পোষণ করেন না। আংশিকভাবে এর কারণ ডারউইনের সময় থেকে বহু প্রমাণই জড়ো হয়েছে তার তত্ত্বটি ও এর পরবর্তী সংস্করণগুলোর সপক্ষে। জিন তত্ত্ব যেমন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কিভাবে বংশগতি কাজ করে। আমরা এখন জিন ও ক্রোমোজোম সম্বন্ধে জানি। আমরা জানি তাদের রাসায়নিক বৈশিষ্ট্য সম্বন্ধে, যারা কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রজন্মান্তরে হস্তান্তরের জন্য বিশেষ ভূমিকা পালন করে। আমাদের বিশ্বাস করানোর জন্য জীবাশ্ম প্রমাণ আজ আরও বেশি শক্তিশালী। ডারউইনের সেই সময় থেকে এইসব কারণেই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তত্ত্ব শুধুমাত্র কোনো হাইপোথিসিসের চেয়েও বেশি। এটা একটা হাইপোথিসিস যার যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে সপক্ষে। এটি বাস্তব প্রমাণ দ্বারা সমর্থিত একটা বৈজ্ঞানিক সত্য। ডারউইনবাদ কম বেশি ধ্বংস করেছে প্রচলিত ডিজাইন বা কোনো বুদ্ধিমান সত্তা দ্বারা জীবন সৃষ্টির যুক্তিটাকে, এবং যা বহু মানুষের ধর্মীয় বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। ডারউইন তার সময় সীমানায় নিজে অবশ্য ভেবেছিলেন ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কাজটি মানুষের বুদ্ধিমত্তার জন্য একটা চ্যালেঞ্জ। সহকর্মী একজন বিজ্ঞানীকে লেখা তার একটি চিঠিতে তিনি ঘোষণা করেছিলেন, এ বিষয়ে কোনো উপসংহারের কাছে আমরা এখনো পৌঁছতে পারিনি। পুরো বিষয়টি মানুষের বুদ্ধিমত্তার জন্য অনেক বেশি জটিল। তিনি ব্যাখ্যা করেছিলেন, একটা কুকুর যেমন নিউটনের মন নিয়ে ভাবতে পারে। অধ্যায় 30, জীবনের বিসর্জন, সোরেন কিয়েরকেগার্ড। ঈশ্বরের কাছ থেকে আব্রাহাম একটা বার্তা পেয়েছিলেন। সত্যিকারভাবেই ভয়ঙ্কর ছিল সেই বার্তাটি। একমাত্র পুত্র আইজ্যাককে তার অবশ্যই বিসর্জন দিতে হবে। স্বাভাবিক কারণেই বার্তাটা তার তীব্র মানসিক যন্ত্রণার কারণ হয়েছিল। তিনি তার ছেলেকে ভালোবাসতেন, কিন্তু আবার তিনি খুবই ঈশ্বর অনুগত মানুষও ছিলেন এবং জানতেন অবশ্যই ঈশ্বরকে মানতে হবে। ওল্ড টেস্টামেন্টে জেনেসিস থেকে এই কাহিনীটিতে আমরা দেখি যে
আব্রাহাম তার ছেলেকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যান, মাউন্ট মারিয়া। তাকে একটা পাথরের বেদির সাথে শক্ত করে বাঁধেন এবং যখনই তার গলায় ছুরি বসিয়ে জবাই করতে যাবেন, ঈশ্বরের সেই নির্দেশ অনুসরণ করে ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে এক ফেরেশতা এসে হাজির, জবাই বন্ধ করার জন্য যাকে ঈশ্বর পাঠিয়েছেন। অতএব এর পরিবর্তে তিনি একটা বড় ভেড়া কোরবানি করেন, যাকে আশপাশের কোনো ঝোপ থেকে সংগ্রহ করা হয়েছিল। ঈশ্বর অবশেষে আব্রাহামের আনুগত্যকে পুরস্কৃত করেন তার ছেলেকে বাঁচার সুযোগ দিয়ে। এই গল্পটিতে একটা বার্তা আছে। এর নৈতিক বাণীটি সাধারণভাবে মনে করা হয় এমন কিছু: বিশ্বাস হারিও না, ঈশ্বর তোমাকে যা করতে বলছেন সেটা করো, যা হবে ভালোই হবে। মূল বক্তব্যটি হচ্ছে ঈশ্বরের নির্দেশে কোনো সন্দেহ প্রকাশ না করা। কিন্তু ডেনমার্কে জন্মগ্রহণকারী একজন দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড প্রস্তাব করেছিলেন, না, বার্তাটি আসলে এত সহজ সরল না। কিয়েরকেগার্ডের জন্ম 1813 সালে, মৃত্যু 1855 সালে। তার বিখ্যাত ফিয়ার অ্যান্ড ট্রেম্বলিং 1842 সালে প্রকাশিত এই বইয়ে তিনি আব্রাহামের মানসিক অবস্থাটি কল্পনা করার চেষ্টা করেছিলেন। আব্রাহামের মনে সেই সময় কী চিন্তা ঘুরপাক খাচ্ছিল সেটা কল্পনা করেছিলেন। সেই প্রশ্নগুলো, ভয়, উদ্বেগ, যন্ত্রণা নিয়ে তিনি বাড়ি থেকে 3 দিনের যাত্রা শেষে উপস্থিত হয়েছিলেন সেই পর্বতচূড়ায়, যেখানে তিনি আসলেই বিশ্বাস করেছিলেন তার প্রিয় পুত্র আইজাককে বিসর্জন দিতে যাচ্ছেন। কিয়েরকেগার্ড বেশ বিষণ্ণ, গভীর নৈরাশ্যবাদী চিন্তায় আচ্ছন্ন। তবে অসাধারণ একজন দার্শনিক ছিলেন 19বিংশ শতকের ডেনমার্কে। প্রায় 22টি বই লিখেছিলেন, তার মধ্যে 3টি এখনও তাকে প্রাসঙ্গিক করে রেখেছে চিন্তার জগতে। ফিয়ার অ্যান্ড ট্রেম্বলিং 1842 সালে প্রকাশিত, ইদার অর 1843 সালে প্রকাশিত এবং দ্য সিকনেস আন্ডার ডেথ 1849 সালে প্রকাশিত। কোপেনহেগেনের একটি সচ্ছল পরিবারে তার জন্ম। তিনি ছিলেন এই পরিবারের 7টি সন্তানদের মধ্যে একজন। ছোটবেলা থেকে তিনি মৃত্যুকে দেখেছেন এবং মৃত্যু বিষয় হিসেবে তার চিন্তা জুড়ে ছিল সারা জীবন। শারীরিকভাবে তিনি বেশ দুর্বল ছিলেন। তার বয়স যখন 22, তিনি ও তার একজন ভাই ছাড়া বাকি সব ভাই বোনই তখন মৃত। এই বিষয়টা তাকে প্ররোচিত করেছিল পরবর্তী 15 বছরে অনেকগুলো বই লিখে শেষ করার উন্মত্ততায়। যেমন 1843 সালে একদিনেই তিনি 3টি বই প্রকাশ করেছিলেন। তিনি কখনোই টাকার জন্য লেখেননি। তার উদ্দেশ্য ছিল নিজেকে রক্ষা করা এবং ভাবতেন এর মাধ্যমে মানবতাকেও তিনি রক্ষা করবেন। 42 বছর অবধি বেঁচে ছিলেন তিনি। খুব ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে তিনি তার মেরুদণ্ডে বেশ ব্যথা পেয়েছিলেন। তারই জটিলতায় তীব্র যন্ত্রণায় তার মৃত্যু হয়। এছাড়াও সাধারণত মনে করা হয় তার যক্ষ্মাও হয়েছিল। কিয়েরকেগার্ড অবশ্যই বেশ অদ্ভুত একজন মানুষ ছিলেন। যেখানে তিনি বাস করতেন সেই কোপেনহেগেনের সমাজে খুব একটা মানানসই ছিলেন না তিনি। প্রতিদিন সকালে এই ক্ষীণকায় ছোটখাটো গড়নের মানুষটিকে দেখা যেত শহরের বিভিন্ন এলাকায় হাঁটছেন এবং তার কোনো সঙ্গীর সাথে তিনি গভীর কথোপকথনে নিমগ্ন। তিনি নিজেকে ড্যানিশ সক্রেটিস হিসাবে ভাবতে পছন্দ করতেন। সন্ধ্যাবেলায় তিনি লিখতেন, মোমবাতি দিয়ে ঘেরা একটা টেবিলের সামনে দাঁড়িয়ে। তার একটা স্বভাব ছিল নাটক কিংবা অপেরার মধ্যবিরতিতে গিয়ে হাজির হওয়া, যেন সবাই মনে করেন তিনি বেশ উপভোগ করছেন নাটকটি। অথচ তিনি তখন তার বাসায় ব্যস্ত ছিলেন লেখালেখিতে। লেখক হিসেবে তাকে বেশ পরিশ্রমও করতে হয়েছে, কিন্তু ব্যক্তিজীবনে তাকে একটা কষ্টকর সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি এক তরুণীকে ভালোবেসেছিলেন, রেজিন ওলসেন, এবং তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন এবং রেজিন রাজিও হয়েছিল। কিন্তু পরে তিনি চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি খুবই বিষণ্ণতায় ভোগা একজন মানুষ এবং খুব বেশি মাত্রায় ধর্মপরায়ণ। তার পক্ষে কাউকে বিয়ে করে মানিয়ে চলা কি সম্ভব হতে পারে? এছাড়াও আরও একটা কারণ ছিল, তিনি মনে করেছিলেন এভাবে তিনি তার ভালোবাসাকে রক্ষা করতে পারবেন আমৃত্যু। হয়তোবা তিনি চেয়েছিলেন তার পারিবারিক নামের মর্যাদা তিনি রাখবেন। কিয়েরকেগার্ড তার মাতৃভাষায় অর্থাৎ ডেনিশ বা ডান্স্ক ভাষায়, যার অর্থ সমাধিক্ষেত্র, তিনি রোজিনকে চিঠি লিখেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে পারবেন না এবং তার বাগদানের আংটিও ফেরত পাঠান। কিন্তু এমন সিদ্ধান্ত তাকে আদৌ কোনো সুখ দেয়নি। বিষণ্ণ সোরেনের বাকি জীবনের বহু রাতে বিনিদ্র কেটেছে এবং তার নানা লেখালেখি ও প্রত্যক্ষদর্শীদের মারফত আমরা জানি
বহু রাত তিনি কেঁদেছেন রেজেনের জন্যে। রেজিন, যেহেতু সোরেনকে ইতিমধ্যে কিছুটা চিনতে পেরেছিলেন, ভেঙে পড়লেও তাকে ফিরে আসার জন্যে অনেক অনুরোধও করেছিলেন। কিন্তু কির্কেগার্ড সেই আহ্বানে প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং আদৌ কিন্তু ঘটনাচক্রে ঘটেনি যে তার সব লেখার মূল বিষয় ছিল কিভাবে বাঁচবেন সেটা নির্বাচন করা, এবং আপনার সেই সিদ্ধান্তটি সঠিক কিনা সেটা জানার দুঃসাধ্যতা। সিদ্ধান্ত নেবার কঠিন বিষয়টি নিয়ে ভাবনা আমরা তার সবচেয়ে বিখ্যাত বইয়ের শিরোনামেই দেখতে পাই, আইদার অর। এই বইটি পাঠকদের দুটি বিকল্পের মধ্যে কেবল একটা জীবন বাছাই করার সুযোগ দেয়, হয় আনন্দ সন্ধানী এবং সৌন্দর্য পিপাসু জীবন, অথবা প্রথাগত নৈতিকতায় নিয়মসিদ্ধ কোনো জীবন। নান্দনিক আর নৈতিকতার মধ্যে একটাকে বেছে নেওয়ার সুযোগ। কিন্তু যে মূল বিষয়টিতে তিনি বারবার ফিরে এসেছেন তার লেখায়, তা হলো ঈশ্বরে বিশ্বাস। আব্রাহামের গল্পটা ছিল যার কেন্দ্রে। কির্কেগার্ডের জন্য ঈশ্বরের উপর বিশ্বাস করা কখনোই খুব সহজ সরল সিদ্ধান্ত নয়, বরং এটা এমন একটা সিদ্ধান্ত যা অনেকটাই অন্ধকারে ঝাঁপিয়ে পড়ার মতো। অন্ধবিশ্বাসের মাধ্যমে নেয়া কোনো সিদ্ধান্ত অনেক সময় আপনার কি করা উচিত সেই সংক্রান্ত প্রথাগত নৈতিক ধারণা বিরোধী হতে পারে। যদি আব্রাহাম সত্যি তার পুত্রকে হত্যা করতেন, তিনি অবশ্যই নৈতিকভাবে ভুল কাজটি করতেন। প্রতিটি পিতার মৌলিক দায়িত্ব তার নাবালক সন্তানদের সুরক্ষা করা, এবং অবশ্যই সেই সুরক্ষা করার মধ্যে এমন কিছু পড়ে না যে তাকে পাথরের বেদিতে বেঁধে জবাই করতে হবে ধর্মীয় আচার রক্ষায়। ঈশ্বর আব্রাহামকে যা বলেছিলেন তা হল সেই নৈতিকতাটিকে উপেক্ষা করতে এবং বিশ্বাসের সাথে কাজটি চোখ বন্ধ করে অনুসরণ করতে। বাইবেলে আব্রাহামকে উপস্থাপন করা হয়েছে প্রশংসনীয় অনুকরণযোগ্য একটা চরিত্র হিসাবে। ভালো মন্দের এই সাধারণ বোধটিকে উপেক্ষা করে আইজাককে ঈশ্বরের নির্দেশে বিনা প্রশ্নে হত্যা করতে উদ্যত হবার জন্যে। কিন্তু তিনি কি ভয়ঙ্কর একটা ভুল করতে যাচ্ছিলেন, তাই না? কি হতো যদি সেই বার্তাটি আসলে ঈশ্বরের কাছ থেকে না আসতো? এটা তার একটা বিভ্রম হতে পারত, হ্যালুসিনেশন। হয়তো আব্রাহাম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনি গায়েবী কথা শুনতে পেতেন। কিভাবে তিনি নিশ্চিত হয়েছিলেন বার্তাটির প্রেরক সম্বন্ধে? যদি তিনি আগে থেকেই জানতেন যে ঈশ্বর শেষ মুহূর্তে নিশ্চয়ই তার মত বদলাবেন, তার জন্য কাজটি বেশ সহজ হতো। কিন্তু যখন তিনি ছুরি তুলেছেন এবং প্রস্তুত তার সন্তানের রক্তপাত করার জন্যে, তিনি তখন আসলেই বিশ্বাস করছিলেন যে তিনি তার সন্তানকে হত্যা করতে যাচ্ছেন। আর সেটাই ঠিক যেমন করে বাইবেল এই দৃশ্যটি বর্ণনা করেছে এর মূল বক্তব্য। তার ধর্মবিশ্বাস এত দৃঢ় কারণ তিনি ঈশ্বরের ওপর তার পুরো বিশ্বাস সমর্পণ করেছেন, প্রথাগত কিংবা প্রচলিত নৈতিকতা নির্ভর কোনো নীতিমালার তোয়াক্কা না করে। যে সমর্পণ ছাড়া এটা ফেইথ বা ধর্মবিশ্বাসও হতো না। ফেইথের সাথে ঝুঁকি সংশ্লিষ্ট, কিন্তু এছাড়াও এটা অযৌক্তিক। কোনো যুক্তি এর ভিত্তিতে নেই। আব্রাহামের কাহিনীটি দিয়ে কির্কেগার্ড বোঝাতে চেয়েছিলেন যে কখনো সাধারণ সামাজিক দায়িত্বগুলো, যেমন কারো বাবার উচিত সবসময় তার সন্তানের সুরক্ষা করা, সবচেয়ে সেরা মূল্যবোধ নয়। ঈশ্বরের অনুজ্ঞাবর্তী হবার কর্তব্যটি একজন ভালো পিতা হবার কর্তব্য থেকেও বড়, এবং যে কোনো কর্তব্যের চেয়ে এটা সবচেয়ে বড় কর্তব্য। মানবিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র তার পুত্রকে বিসর্জন দেওয়ার কথা বিবেচনা করার জন্যে আমাদের কাছে আব্রাহামকে মনে হতে পারে কঠোর হৃদয়ের আর অনৈতিক। কিন্তু ঈশ্বরের নির্দেশ যেন তাসের টেক্কা, যা সব কিছুকেই হারিয়ে দেয়। ঈশ্বর যা নির্দেশ করে তার অগ্রাধিকার সবচেয়ে বেশি। এর চেয়ে বড় কোনো তাসের দান নেই প্যাকেটে। সুতরাং সেখানে মানবিক নৈতিকতাবোধ আর প্রাসঙ্গিক নয়। কিন্তু তারপরও যে মানুষটি নৈতিকতাকে পরিত্যাগ করে তার ধর্মবিশ্বাসের জন্য সে একটি যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নেয়, সবকিছু হারাবার ঝুঁকি নেয়, তার সেই কাজ করার মাধ্যমে তার কি উপকার পাবার সম্ভাবনা আছে বা কি ঘটতে পারে সেটা না জেনেই, বার্তাটা সত্যি ঈশ্বরের কাছ থেকে আসছে কিনা সেটা না জেনেই তিনি দাবি করেন যে এই পথটি যারা বেছে নেয় তারা পুরোপুরি একা। কির্কেগার্ড ধার্মিক খ্রিস্টান ছিলেন, যদিও ড্যানিশ চার্চকে তিনি ঘৃণা করতেন এবং তার চারপাশের সব আত্মতুষ্ট খ্রিস্টানদের আচরণ তিনি মেনে নিতে পারেননি। তার মতে ধর্ম হবে হৃদয় নিংড়ানো একটা আত্মত্যাগের পথ, চার্চে গান গাওয়ার মতো কোনো সুবিধাবাদী অজুহাত নয়।
তিনি মনে করতেন ড্যানিশ চার্চ খ্রিস্ট ধর্মকে বিকৃত করেছে এবং তারা পুরোপুরিভাবে খ্রিস্টান না। এবং অবাক হবার কারণ নেই, তার এই অবস্থান তাকে বেশি জনপ্রিয় করেনি। সক্রেটিসের মতোই তিনিও বহু মানুষকে রাগিয়ে দিয়েছিলেন, যারা তার সমালোচনা কিংবা তির্যক মন্তব্য সহ্য করতে পারেননি। এই অধ্যায়ে যদিও বেশ আত্মবিশ্বাসের সাথে দাবি করা হয়েছে কিয়েরকেগার্ড কি বিশ্বাস করতেন, কিন্তু তার যে কোনো একটি বইয়ে তিনি কি বলতে চেয়েছিলেন সেটা ব্যাখ্যা করা খুব সহজ নয়। আর এটা কোনো দুর্ঘটনাও নয়, কারণ তিনি সেই ধরনের লেখক ছিলেন যিনি আপনাকে আমন্ত্রণ জানাবেন একান্ত নিজস্বভাবে চিন্তা করার জন্যে। কদাচিৎ তিনি তার নিজের নামে লিখেছিলেন, বরং বেশ কিছু ছদ্মনাম ব্যবহার করেছিলেন। যেমন তিনি ফিয়ার অ্যান্ড ট্রেমব্লিংয়ে লিখেছিলেন জোহানেস দে সিলেন্টিও বা জন অফ সাইলেন্স নামে। এর কারণ কিন্তু শুধুমাত্র সেই সত্যটা আড়াল করা না যে কিয়েরকেগার্ড এই বইগুলো লিখেছেন, কারণ বহু মানুষই খুব সহজেই অনুমান করতে পেরেছিলেন এর লেখক কে। সেটা সম্ভবত তিনি চেয়েছিলেন। তার বইয়ের উদ্ভাবিত লেখকরা বরং চরিত্রের মতো, যারা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটাকে দেখেছেন। এটা তার কৌশলগুলোর মধ্যে একটা ছিল, যা তিনি ব্যবহার করেছিলেন তার আলোচনার বিষয়গুলো পাঠকদের বোঝাতে, এবং পাঠকদের তিনি উৎসাহ দিয়েছিলেন পড়ার সময় সেই লেখার সাথে গভীরভাবে সংশ্লিষ্ট হবার জন্যে। আপনি পৃথিবীটাকে দেখবেন সেই চরিত্রটির চোখে, এবং আপনাকে একা ছেড়ে দেওয়া হবে মনস্থির করার জন্যে জীবনের নানা দৃষ্টিভঙ্গিগুলোর মূল্য কি তা যাচাই করার জন্যে। কিয়েরকেগার্ডের লেখাপড়া অনেকটাই কোনো উপন্যাস পড়ার মতো, কারণ প্রায়ই তিনি কাল্পনিক কাহিনী ব্যবহার করেছেন তার ধারণাগুলোকে একটা রূপ দেবার জন্য। তার আইদার অর 1843 সালে প্রকাশিত এই বইটিতে একজন কাল্পনিক পুস্তক সম্পাদক ভিক্টর এরেমিতা পুরনো ডেস্কের ড্রয়ারে একটা পাণ্ডুলিপি খুঁজে পাবার ঘটনা বর্ণনা করেছিলেন। সেই পাণ্ডুলিপিটি ছিল বইয়ের মূল বিষয়। যেন পাঠকের মনে হয় এটা লিখেছেন দুজন ভিন্ন মানুষ। তিনি তাদের বর্ণনা দিয়েছেন এ এবং বি হিসাবে। প্রথমজন হচ্ছেন সুখ সন্ধানী, যা জীবন আবর্তিত হচ্ছে কিভাবে একঘেয়েমিকে এড়ানো যায় নতুন উত্তেজনাপূর্ণ অভিযান খোঁজার মাধ্যমে। তিনি একটা তরুণীকে প্রেমের ভান করে জয় করার কাহিনী বর্ণনা করেন একটা ডায়েরি হিসাবে, যা ছোট গল্পের মতোই পড়তে, এবং কিছুটা অংশে এটা রেজিনের সাথে কিয়েরকেগার্ডের নিজের কাহিনীর সাথেও মিল আছে। আনন্দ সন্ধানী সেই ব্যক্তি যদিও তার ব্যতিক্রম, কেবল নিজের অনুভূতিকে অগ্রাধিকার দিয়েছিলেন। আইদার অরের দ্বিতীয় পর্বে লেখা হয়েছে যেন একজন বিচারক সেটি লিখেছেন, যিনি জীবনে নৈতিকভাবে বাঁচার উপায়কে সমর্থন করেছেন। প্রথম পর্বের শৈলীতে আমরা এর পছন্দ আর আগ্রহের প্রতিফলন দেখতে পাই। শিল্পকলা, অপেরা আর কোনো নারীকে জয় করা নিয়ে ছোট একটা অংশ। মনে হতে পারে যেন লেখক কোনো একটা বিষয়ের উপর তার মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দ্বিতীয় অংশে লেখা হয়েছে আরও গম্ভীর আর খানিকটা জটিল ভাব প্রকাশের শৈলীতে, যেখানে বিচারকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন আমরা দেখি। প্রত্যাখ্যাত রেজিন ওলসেনের জন্যে যদি আপনার মন খারাপ হয়, তাহলে প্রসঙ্গক্রমে বলে রাখি, কিয়েরকেগার্ডের সাথে তার কঠিন সম্পর্কটি শেষ হবার পর তিনি একজন সরকারি কর্মকর্তাকে বিয়ে করেছিলেন। বাকি জীবন তিনি বেশ সুখেই ছিলেন। তবে কিয়েরকেগার্ড কখনোই বিয়ে করেননি। এই সম্পর্ক ভাঙার পর তাকে কোনো রমণীর সান্নিধ্যেও দেখা যায়নি। রেজিন আসলেই তার সত্যিকার ভালোবাসা ছিল, এবং তাদের ব্যর্থ সম্পর্কই ছিল তার সংক্ষিপ্ত আর যন্ত্রণাময় জীবনে যা কিছু তিনি লিখেছিলেন তা প্রায় সব কিছুর মূল। বহু দার্শনিকের মতো কিয়েরকেগার্ডও তার সংক্ষিপ্ত জীবনে পুরোপুরিভাবে স্বীকৃতি পাননি। মাত্র 42 বছর বয়সে তিনি মারা যান। বিংশ শতাব্দীতে তার বই জনপ্রিয় হয়ে উঠেছিল অস্তিত্ববাদী দার্শনিকদের কাছে, যেমন জাঁ পল সার্ত্র। তিনি বিশেষ করে পূর্বে নির্ধারিত কোনো নীতিমালার অনুপস্থিতিতে কোনো কিছু বাছাই করার উদ্বেগ আর মানসিক যন্ত্রণার বিষয়টিকে নিয়ে ভেবেছিলেন। কিয়েরকেগার্ডের জন্যে আত্মগত কোনো দৃষ্টিভঙ্গি, কোনো নির্বাচন করার ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়েরকেগার্ড তার আইদার অর আর ফিয়ার অ্যান্ড ট্রেমব্লিং বই দুটিতে আমাদের যা করতে বলেছিলেন তা হলো, সবার আগে আমাদের ঘুম থেকে জেগে উঠতে হবে, সব সান্ত্বনাদায়ক ভাবালুতা ঝেড়ে ফেলে। তিনি পদ্ধতিগতভাবে আধুনিক জীবনের মূল ভিত্তিগুলোকে আক্রমণ করেছিলেন।
পরিবারের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের কাজের ওপর আমাদের ভরসা, ভালোবাসার প্রতি আমাদের দুর্বলতা, জীবনের অর্থ আর উদ্দেশ্য আছে আমাদের সেই সাধারণ বোধটি। তার শত্রু ছিল নানা রূপে দৃষ্টিকটুভাবে আত্মতৃপ্ত মানুষগুলো, বিশেষ করে ডেনমার্কের নব্য বুর্জোয়া আর প্রতিষ্ঠিত চার্চের সদস্যরা। তিনি বলেছিলেন, আমি যখনই বড় হয়ে উঠেছি, আমি আমার চোখও খুলেছি, সত্যিকারের এই পৃথিবীটাকে দেখেছি। আমি হাসতে শুরু করেছি, আর এখনও সেই হাসি থামেনি। আমি দেখেছি জীবনের অর্থ মানে কোনো জীবিকা খুঁজে পাওয়া, জীবনের লক্ষ্য হচ্ছে হাইকোর্টের বিচারপতি হওয়া, ভালোবাসার সবচেয়ে আনন্দ হচ্ছে সচ্ছল কোনো পরিবারের মেয়েকে বিয়ে করা, আর জ্ঞান হচ্ছে সেটাই যা সংখ্যাগরিষ্ঠরা বলে জ্ঞান, আর তীব্র তাড়না হচ্ছে উঁচু গলায় ভাষণ দেয়া, আর সাহস হচ্ছে $10 জরিমানা হবার মতো কোনো কাজ করার জন্য ঝুঁকি নেয়া, আর আন্তরিকতা হচ্ছে রাতের খাবারের পর আপনি স্বাগতম বলা, আর ঈশ্বরকে ভয় মানে বছরে একবার কমিউনিয়ন করা। সেটাই আমি দেখেছি আর হেসেছি। কিয়েরকেগার্ড বিশেষভাবে সমালোচনা করেছিলেন ভালোবাসার সম্বন্ধে ঊনবিংশ শতাব্দীর ধারণাটিকে। আবেগময় ভালোবাসার বিয়ের সেই নতুন ধারণাটি, যা কামনার সাথে দূরদর্শিতাকেও যোগ করেছিল। প্রস্তাব করেছিল প্রেমের সব আনন্দই যে কেউ উপভোগ করতে পারবে এবং একই সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের স্থিতিশীলতাও থাকবে। কিন্তু কিয়েরকেগার্ড ঠাট্টা করেছিলেন বিয়ের সাথে রোমান্টিক ভালোবাসাকে মিশ্রণ করার ধারণাটি নিয়ে। তিনি মনে করতেন কারো পক্ষেই আবেগময় ভালোবাসা ও যৌনতাও থাকবে, আবার সন্তান ও স্থিতিশীলতা এবং আটপৌরতাও থাকবে। এমন সম্পর্ক অর্জন করা আসলে সম্ভব নয়। যদিও তিনি দুটোকেই সমীহ করতেন, কিন্তু বিশ্বাস করতে পারেননি কেউ একই সাথে দুটোই পেতে পারে কোনো সুবিধাজনক বিয়েতে, যা নির্দিষ্ট করে দেয় কোনো রাষ্ট্র ও সমাজ। তার এই বিশ্বাসটির উৎস তার নিজের যন্ত্রণাময় প্রেম কাহিনী। তিনি নিজেই রেজিন ওলসেনের সাথে সম্পর্ক ভেঙে দেন যখন তিনি অনুধাবন করেছিলেন রেজিনের সাথে চিরকাল বসবাস করা বা তার চেষ্টা করার আরেকটি অর্থ হচ্ছে নিজের ভালোবাসাকে হত্যা করা, যে ভালোবাসাই তাকে একদিন রেজিনের কাছে নিয়ে এসেছিল। কিয়েরকেগার্ড যেদিন তাকিয়েছেন, তিনি শুধু সহনীয় অসঙ্গতি আর অসম্ভব সব সিদ্ধান্ত দেখেছেন। এটাই ছিল তার অসাধারণ বই আইদার অর বইয়ের মূল বিষয়। তিনি লিখেছিলেন, বিয়ে করুন, আপনাকে অনুশোচনা করতে হবে। বিয়ে না করুন, তাও আপনাকে অনুশোচনা করতে হবে। বিয়ে করুন বা না করুন, যে কোনো সিদ্ধান্তকেই আপনার অনুশোচনা করতে হবে। পৃথিবীর নির্বুদ্ধিতার প্রতি হাসুন, আপনাকে অনুশোচনা করতে হবে। আপনি যদি সেই নির্বুদ্ধিতা নিয়ে বিলাপ করুন, তাও আপনাকে অনুশোচনা করতে হবে। গলায় দড়ি দেন, আপনাকে অনুশোচনা করতে হবে। যদি গলায় দড়ি না দেন, তাও আপনাকে অনুশোচনাই করতে হবে। আর এটাই ভদ্রমহোদয়গণ, এটাই হলো সব দর্শনের সার কথা। হাসবার বিষয়টি উল্লেখ কিন্তু কাকতলীয় কোনো ঘটনা নয়। কিয়েরকেগার্ডের দর্শনের মূল বক্তব্য, জীবনের ভয়াবহতার বিরুদ্ধে একমাত্র বুদ্ধিমান প্রতিরোধ কৌশল হচ্ছে স্পর্ধার সাথে এর দিকে তাকিয়ে হাসা। খুব কম দার্শনিকই হাস্যরসকে এতটা গুরুত্ব দিয়েছেন। কিয়েরকেগার্ডকে প্রায়ই বলা হয় দর্শনের একটা বিশেষ আন্দোলনের জনক, এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ, কারণ তার মধ্যে আমরা সেই ধারণাগুলোকে খুঁজে পাই যা পরবর্তী সময়ের দার্শনিকদের, যেমন সার্ত্র, কামু কিংবা হাইডেগারকে অনুপ্রাণিত করেছিল। তার যে বইটি অস্তিত্ববাদী দার্শনিকদের মুগ্ধ করেছিল, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ এংজাইটি। 1844 সালে এটা প্রকাশিত হয়েছিল। এখানেই তিনি প্রথমবারের মতো অ্যাংজেস্ট শব্দটি ব্যবহার করেন, যার ইংরেজি প্রতিশব্দ অ্যানজেস্টের সাথে আমরা এখন পরিচিত। শব্দটি দিয়ে তিনি এমন একটি পরিস্থিতি বোঝাতে চেয়েছিলেন, কোনো একটা সিদ্ধান্ত নেবার জন্যে যখন আমরা বুঝতে পারি আমাদের বেশ কিছু বিকল্প আছে, আর সেগুলোর মধ্য থেকে যে কোনো একটি আমরা বাছাই করতে পারি, কিন্তু সেই বাছাই করার স্বাধীনতাটি প্রজ্ঞার সাথে প্রয়োগ করার জন্যে যখন আমাদের বিচার ক্ষমতা বা জ্ঞান সবসময় অপ্রতুল। যেমন কিয়েরকেগার্ড বলেছিলেন, জীবনকে আমরা বুঝতে পারি পেছন দিকে বারবার তাকিয়ে, সবকিছু ঘটে যাবার পর, অথচ অবশ্যই আমাদের জীবনযাপন করতে হবে সামনের দিকে তাকিয়ে। আমাদের অস্তিত্বের এই চিরন্তন টানাপোড়েন মানে দুঃখ সবার জীবনের চিত্রনাট্যেই কম বেশি লেখা আছে। যেমন তিনি লিখেছেন, যে কেউই যে কিনা বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবেছেন, তারা বুঝতে পারবেন আমি সঠিক কথাই বলছি,
যখন আমি বলছি, কারো পক্ষেই কখনো সম্ভব নয় চূড়ান্তভাবে কোনো বোধগম্য উপায়ে পুরোপুরিভাবে সন্তুষ্ট হওয়া, এমনকি তার জীবনে মাত্র ৮ ঘন্টার জন্যেও। এই পৃথিবীতে না কেঁদে কেউই প্রবেশ করেনি, কেউই জিজ্ঞাসা করেনি কখন আপনি পৃথিবীতে প্রবেশ করতে চান। কেউই জিজ্ঞাসা করবে না কখন আপনি পৃথিবী থেকে বিদায় নিতে চান। কতটা শূন্য আর অর্থহীন এই জীবন। কাউকে সমাহিত করে তার উপর ৩ কোদাল ভর্তি মাটি ফেলে দিন। এরপর যে ঘোড়াগাড়ি করে এসেছিলেন, আবার সেই ঘোড়াগাড়ি করে ফিরে যান এবং আমরা নিজেদের সান্ত্বনা দিই, এখনো বেঁচে থাকার মতো অনেকটা জীবন বাকি আছে। কিন্তু আসলেই এই ৭০ বছর কতটা দীর্ঘ সময়, কেন আমরা এখনই সেটি শেষ করে দিই না? কিন্তু কিয়েরকেগার্ডের অবশ্য একটা উত্তর ছিল, যা তিনি তার জীবনের শেষ দিকের লেখায় বিশেষভাবে উল্লেখ করেছিলেন: যীশু খ্রিস্ট। যদিও তিনি প্রতিষ্ঠিত ড্যানিশ চার্চের খ্রিস্ট ধর্মকে অপছন্দ করতেন, কিন্তু তিনি গসপেলের সরল সত্যগুলোকে ভালোবাসতেন, যার গল্প শৈশবে তার বাবা তাকে শিখিয়েছিলেন। তার কাছে খ্রিস্ট ধর্ম হচ্ছে ধর্মের কাছে চূড়ান্ত আত্মসমর্পণ, কৃষক সুলভ সরলতায়। খ্রিস্টের জন্য এর অনুসারীদের সবসময় মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত থাকতে হবে, পার্থিব সবকিছুর প্রতি মোহ ত্যাগ করতে হবে, পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে হবে আপন ভাই বোনদের জন্যে। কোনো যুক্তি দিয়ে কিয়েরকেগার্ড ধর্মের প্রতি তার এই আত্মনিবেদন ব্যাখ্যা করেননি, বরং তিনি প্রস্তাবনা করেছিলেন একটা নাটকীয় এবং এখন বিখ্যাত লিপ অফ ফেইথ, বিশ্বাসের সাথে চোখ বুজে ঝাঁপিয়ে পড়া এই পদ্ধতিটি, যেখানে কোনো অপ্রতুল মনের উচিত হবে না ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার কোনো চেষ্টা করা, যেখানে উচিত হবে ত্রুটিযুক্ত যৌক্তিক চিন্তা করার ক্ষমতাকে নিশ্চুপ করে একটা সম্পূর্ণ সমাধান হিসেবে ঈশ্বরের ধারণাটিকে মেনে নেয়া। তিনি যেমন বলেছিলেন, ধর্মবিশ্বাস মানে নিজেকে হারিয়ে ফেলা আর ঈশ্বরকে খুঁজে পাওয়া। মার্ক্সবাদী কমিউনিজমের মতো মানব জীবনের সমস্যাগুলোর জন্য কিয়েরকেগার্ডের সমাধান অনেক কম নির্ভরযোগ্য, যা আমাদের সামগ্রিক অসুস্থতাকে শনাক্ত করা ছাড়া তেমন কৌতূহল বা ভরসার উদ্রেক করে না। কিন্তু কিয়েরকেগার্ড আমাদের মনোযোগ দাবি করার যোগ্যতা রাখেন মানবিক পরিস্থিতিটিকে তার সৌন্দর্যময় তিক্ততা আর বিদ্রুপাত্মক দৃষ্টি দিয়ে উপস্থাপন করার কারণে। তিনি হচ্ছেন সেই অল্প কিছু দার্শনিকদের মধ্যে একজন আমরা যার কাজে বন্ধুর মতো সান্ত্বনা খুঁজে পেতে পারি যদি জীবন আমাদের হতাশ করে, যিনি পুরোপুরিভাবে বুঝতে পেরেছিলেন ঠিক কোন অন্ধকার জায়গায় আমাদের বসবাস, একবার যখন ভাবালুতার বিভ্রমগুলো ঝরে পড়ে যা এতদিন আমাদের পরিচালিত করেছিল।